গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ১। হিমু, আমি মহা বিপদে পড়েছি। তুই আমাকে বিপদ থেকে উদ্ধার কর। বিনিময়ে যা চাইবি তাই দিব। আমার অতি গুণধর পুত্র মনে হয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। ভাড়া খাটা টাইপ একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। মুখে অবশ্যই এখনো কিছু বলছে না। আমি গন্ধে গন্ধে বুঝে ফেলেছি। আমার ঘুম হারাম হয়ে গেছে। মেয়েটার নাম ফুলফুলিয়া। যে মেয়ের নাম ফুলফুলিয়া, সে কেমন মেয়ে বুঝতেই তো পারছিস। ঘটনা এখানেই শেষ না। ওই হারামজাদি মেয়ের বাবা কি করে জানিস? সে হারমোনিয়াম বাদক। যাত্রা দলে হারমোনিয়াম আরো কি সব নাকি বাজায়। তুই চিন্তা করে দেখ, ছেলের বাবা ক্যাবিনেট সেক্রেটারি আর শ্বশুর হারমোনিয়াম বাদক। হিমু, যেভাবেই হোক জহিরকে বুঝিয়ে সুঝিয়ে পথে আনতে হবে। ওই হারামজাদিকে দূরে কোথাও বিয়ে দিয়ে বিদায় করার ব্যবস্থা কর। যাবতীয় খরচ আমি দেব। প্রয়োজনে হারামজাদিকে গয়নাও কিনে দিব। তোর দোহাই লাগে, ঘটনা কাউকে বলবি না। চিঠি পাওয়া মাত্র আমার কাছে চলে আসবি। দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত দিব। তোর খালু সাহেব এখনো কিছু জানে না। তাকে ইচ্ছে করেই কিছু জানায়নি। এত বড় শখ সে নিতে পারবে না। ধুম করে অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে। একবার অ্যাটাক হয়েছে, দ্বিতীয়বার হলে আর দেখতে হবে না। টিম্মু, তুই আমাকে বাঁচা। ইতি তোর মাঝে দাখালা। ১ পৃষ্ঠার চিঠি। চিঠির সঙ্গে ৫০০ টাকার কচকচে একটা নোট স্ট্যাপল করা। এটা হলো মাজেদা খালার স্টাইল। তিনি কাউকে চিঠি দিয়েছেন, সঙ্গে টাকা স্ট্যাপল করা নেই, এমন কখনো হয়নি। চিঠির সঙ্গে টাকা দেওয়ার পেছনে একটা গল্প আছে। খুব ছোটবেলায় মাজেদা খালার বড় মামা তাকে একটা চিঠি দিয়েছিলেন। চিঠির সঙ্গে ছিল একটা চকচকে ১০ টাকার নোট। জীবনের প্রথম চিঠি, সেই সঙ্গে টাকা। খালার মাথার ভেতরে ব্যাপারটা ঢুকে গেল। তখন থেকেই তিনি ঠিক করেছেন, যখনই কাউকে চিঠি লিখবেন সঙ্গে টাকা থাকবে। শৈশবের প্রতিজ্ঞা কৈশোর পর্যন্ত গড়ায় না। মাজেদা খালা ব্যতিক্রম। তিনি এখনও প্রতিজ্ঞা রক্ষা করে চলেছে। শুরুতে ১০ টাকা ২০ টাকা দিতেন। অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে টাকার পরিমাণটা বেড়েছে। এখন চিঠি প্রতি ৫০০ টাকা। মাজেদা খালার চিঠিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কোনো কারণ নেই। তিনি ধরি দড়ি দেখলেই যারা সাপ মনে করেন, তিনি তাদের চেয়েও ২ ডিগ্রি উপরে। যে কোনো লম্বা সাইজের জিনিস দেখলেই তিনি সাপ মনে করেন। কাছে গিয়ে দেখবেনও না সাপ কিনা। দূর থেকে দেখেই চিৎকার চেঁচামেচি, ও মাগো দোতলায় সাপ এলো কিভাবে। আমি নিশ্চিত জহিরকে নিয়ে তিনি যে মহাদুশ্চিন্তায় পড়েছেন তা পুরোপুরি অর্থহীন। জহির অতি ভালো ছেলে। সে যে কত ভালো তা একটা অতি ব্যবহার করে বোঝানো যাবে না। খুব কম করে হলেও ৩টা অতি ব্যবহার করতে হবে। অতি 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 ভালো ছেলে। সে ফিজিক্সে অনার্স পড়ছে, দুর্দান্ত ছাত্র। পাশ করেই ঢাকা ইউনিভার্সিটিতে লেকচারারের চাকরি পেয়ে যাবে। কিন্তু তার জীবনের স্বপ্ন সে একটা কফির দোকান দেবে, আধুনিক কফি শপ। জীবন কাটাবে কফি বিক্রি করে, কারণ কফির গন্ধ তার ভালো লাগে। কফি হাউসের লোকজন আনন্দ করে কফি খেতে খেতে গল্প করে, এই দৃশ্য দেখতে ভালো লাগে এবং তার নিজেরও কফি খেতে ভালো লাগে। সে কফি হাউসের নামও ঠিক করে রেখেছে, শুধুই কফিটা। জহিরের ধারণা ফ এবং ব খুব কাছাকাছি, শুধু কফিটা আসলে শুধুই কবিতা। নিতান্তই ভালো মানুষ টাইপ লোকজনের মাথাতেই এরকম আইডিয়া আসে। জহির সরল ধরনের ভালো মানুষ। পৃথিবীতে বক্র ধরনের ভালো মানুষও আছে। বক্র ভালো মানুষেরা ভালো, তবে তাদের চিন্তাভাবনা বক্র। জহির সেরকম না। ফুলফুলিয়া নামের কোনো মেয়ের সঙ্গে তার যদি ভাব হয়েও থাকে, জহিরের ভালো মানুষের জন্যেই হয়েছে। একজন ভালো মানুষ অন্য একজন ভালো মানুষকে খুঁজে বের করে। একটা চোর খুঁজে বের করে আরেকটা চোরকে।
ফুলফুলিয়ার সঙ্গে পরিচয় হলে দেখা যাবে সেও চমৎকার একটি মেয়ে। জহিরের শুধুই কফি শপে কফি বানানোর জন্য ছটফট করছে। কাস্টমারকে নিজেই ছুটে গিয়ে কফি দিচ্ছে। আদুরে গলায় বলছে, কফি কেমন হয়েছে, খেয়ে বলুন তো। কফি ভালো হলে কিন্তু আরেক মগ খেতে হবে। মাজেদা খালার দুশ্চিন্তা দূর করার জন্য না, ফুলফুলিয়ার ব্যাপারে কৌতূহলী হয়েই খালার ধানমন্ডির বাসায় গেলাম। খালু সাহেব আমাকে দেখে প্রথম কিছুক্ষণ এমনভাবে তাকিয়ে থাকলেন যেন চিনতে পারছেন না। তারপর শুকনো গলায় বললেন, কি ব্যাপার? আমি বললাম, কোনো ব্যাপার না, আপনাদের দেখতে এসেছি। খালু সাহেব, ও, বলে ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনে মুখ ঢেকে ফেললেন। খালু সাহেব আমাকে সহ্যই করতে পারেন না। মাজেদা খালা আমাকে আড়ালে ডেকে নিয়ে ফিস ফিস করে বললেন, তোর খালুর সামনে প্রসঙ্গ তুলবি না। আমি বললাম, ওকে। খালা বললেন, জুইয়ের কাছ থেকে কায়দা করে ব্যাপারটা আগে জেনে নে। আমি যে ঘটনা জানি এটা যেন জহির টের না পায়। আমি আবারও বললাম, ওকে। খালা বিরক্ত গলায় বললেন, ওকে ওকে করিস না তো। তোকে দেখলে মনে হচ্ছে তুই ব্যাপারটা হাসি তামাশা হিসেবে নিচ্ছিস। মোটেই হাসি তামাশার না। অবশ্যই হাসি তামাশা না। জহির কোথায়? এক্ষুনি সারাশি দিয়ে জহিরের পেট থেকে সব কথা বের করে ফেলব। শুরু হবে সারাশি আক্রমণ। খালা বললেন, আজ রাতে তুই আমার বাড়িতে থাকবি। আমি বললাম, কথা বের করে তোমাকে দিয়ে যাই, থাকার দরকার কি? থাকলে সমস্যা কি? বড়লোকের বাড়িতে আমার ঘুম হয় না খালা। কমিউনিস্টদের মতো কথা বলবি না। তুই কমিউনিস্ট না, তুই হিমু। তোকে যেখানে বলা হবে তুই সেখানে ঘুমোবি। রাতে কি খাবি? যা খাওয়াবে তাই খাবো। নতুন একটা বাবুর্চি রেখেছি, খুব ভালো মোগলাই রাঁধে। তোর কপাল খারাপ, বাবুর্চি ছুটিতে আছে। অসুবিধে নেই, পোলাও খা। পোলাও আর ঝাল ঝাল মুরগির ঝোল হবে না? ফ্রিজে ইলিশ মাছ আছে, ইলিশ মাছ ভেজে দিতে বলবো। আচ্ছা। গ্রামের বাড়ি থেকে সরবাটা ঘি এনেছি, খেয়ে দেখ ঘি কাকে বলে। ঠিক আছে, খাবো সরবাটা ঘি। মাজেদা খালা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, ঘর ভর্তি খাবার কেউ খায় না। খায় না কেন? তোর খালুর ডিসপেপসিয়া হয়েছে, কিছুই হজম হয় না। পানি খেলেও নাকি টক ঢেকুর ওঠে। আর জহিরও খাওয়া ছেড়ে দিয়েছে, গত 1 মাস ধরে শুধু ডাল ভাত খাচ্ছে। ওই দিন বলল, শুকনো মরিচ আর রসুন পিষে ভর্তা বানিয়ে দিলে ভর্তা দিয়ে খাবে, আর কিছু খাবে না। বলো কি? খালা হতাশ গলায় বললেন, আমার দৃঢ় বিশ্বাস ফুলফুলিয়া মেয়েটার সঙ্গে পরিচয় হবার পর জহির এ প্যাঁকড়া করছে। ওই মেয়ে যেহেতু শুকনা মরিচের ভর্তা দিয়ে ভাত খাচ্ছে, এর বেশি কিছু খাবার মুরদ নাই, কাজেই জহিরকে তাই খেতে হবে। তাহলে তো ঘটনা অনেক দূরে গড়িয়েছে। তুমি চিন্তা করো না, আমি টেক কেয়ার করছি। হয় জহিরের স্ক্রু টাইট দিয়ে দিব, নয়তো নাট খুলে স্ক্রু বের করে নিয়ে আসব। তুই একটা তুই একটা কাজ করবি? অবশ্যই করব। কাজ করে ভাত খাবো, ফুড ফর ওয়াক। একটা ডিজিটাল রেকর্ডার পকেটে করে নিয়ে যা। জহিরের সঙ্গে কথাবার্তা যা হবে রেকর্ড করবি। মা হয়ে ছেলের গোপন কথা রেকর্ড করা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। মা ছেলের ভবিষ্যৎ দেখবে না, সে মা তারির সঙ্গে প্রেম করবে, আমি আটকাবো না। তাহলে দাও তোমার ডিজিটাল রেকর্ডার। আসল কথা যখন শুরু করবি, তোর কায়দা করে রেড বাটন পুশ করবি। 15 মিনিট রেকর্ড হবে। আমি গলা নামিয়ে বললাম, নিজেকে কেমন যেন স্পাই স্পাই লাগছে। খালু সাহেবের তো একটা লাইসেন্স করা পিস্তল আছে, পিস্তলটাও দাও, পকেটে করে নিয়ে যাই। স্পাই যখন হয়েছি, পুরোপুরি হই। একটা ম্যাগনিফাইং গ্লাস দাও। স্পাইদের সঙ্গে ম্যাগনিফাইং গ্লাস থাকে।
ফাজলামি করিস না হিমু, তোকে ফাজলামির জন্য ডাকিনি। তোর সবসময় ফাজলামি ভালো না। তুই তোর খালুর সঙ্গে গল্প কর, আমি ডিজিটাল রেকর্ডারটা রেডি করে দেই। ব্যাটারি আনতে হবে, ব্যাটারি নেই। আমি খালু সাহেবের সামনে বসে আছি। কতক্ষণ বসে থাকতে হবে বুঝতে পারছি না। ডিজিটাল ভয়েস রেকর্ডারের ব্যাটারি আসবে, যন্ত্র পরীক্ষা নিরীক্ষা করে মিশনে যেতে হবে। খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি থেকে চোখ তুলছেন না। তিনি হাঁটুর উপর পা তুলে দিয়েছেন, পায়ের পাতা নাড়াচ্ছেন। পাশে বসে থাকা মানুষকে সম্পূর্ণ অগ্রাহ্য করার চেষ্টা চেষ্টা সফল হচ্ছে না। আমি বরং তার কর্মকাণ্ডে মজা পাচ্ছি। আমি তাকিয়ে আছি টিভির দিকে। টিভিতে সিএনএন চলছে, শব্দহীন টিভি। খালু সাহেব ইদারিং শব্দহীন টিভি দেখেন। হেমো, জি। খালু সাহেব ন্যাশনাল জিওগ্রাফি বন্ধ করে আমার দিকে তাকালেন। তার ভ্রু কুঁচকে আছে, নাকও খানিকটা কুঞ্চিত। গরম মারায় ছাল পুড়ে ঘা হয়ে যাওয়া নেড়ি কুত্তার দিকে মানুষ এভাবেই তাকায়। কি করছো আজকাল? কিছু করছি না। কিছু করছি না, বাক্যটা যেভাবে বললে তাতে মনে হচ্ছে কিছু না করাটা খুব মহৎ কিছু। খারাপ কিছু করার চেয়ে কিছু না কিছু কিছু না করা তো অবশ্যই মহৎ। চুরি ডাকাতি তো। আমার সঙ্গে বাজে তর্ক করবে না। জি আচ্ছা। ব্যক্তিগতভাবে তোমার প্রতি আমার কোনো বিরেষ নেই, কিন্তু আমি অকর্মণ্য অলস মানুষ সারা জীবন অপছন্দ করেছি। আমি তো করব বলেই ধারণা। তুমি যদি কিছু মনে না করো, অন্য কোথাও গিয়ে বসো। তুমি আমার পাশে বসে আছো বলেই পড়ায় মন দিতে পারছি না। কিছু মনে করছো না তো? জি না, কিছু মনে করছি না। আমি নিশ্চিত তুমি আমার কথায় হার্ট হয়েছ। তোমাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি। আমার নিজের ছেলে জহির যদি তোমার মতো জীবনযাপন করত, তাকেও আমি তোমার পাশে বসতে দিতাম না। খালু সাহেব আবারও ম্যাগাজিন পাঠে মন দিলেন। এই পরিস্থিতিতে নিঃশব্দে উঠে অন্য কোথাও সরে যাওয়া উচিত। সেটি করছি না। মানুষটাকে আরেকটু রাগিয়ে দিতে ইচ্ছে করছে। রেগে তিনি তেতে থাকবেন, কিন্তু ভদ্রতা ও রুচিবোধের কারণে আমার সঙ্গে কথা বলতে হবে নিচু গলায়, প্রায় হাসি মুখে। এই দৃশ্যটি দেখতে ভালো লাগে। ভদ্রতা এবং রুচিবোধ থাকারও বিপদ আছে। আমি এখন জহিরের ঘরে। জহির হাত পা সোজা করে বিছানায় লম্বা হয়ে শুয়ে ঘুমাচ্ছে। গাঢ় ঘুম। ১ বছর পর জহিরের সঙ্গে দেখা। মানুষের বয়স বাড়ে, এই ছেলের মনে হয় বয়স কমেছে। চেহারায় বালক বালক ভাব এসে গেছে। ঘুমন্ত জহিরকে দেখে মনে হচ্ছে তার স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে। সে রাত জেগে পড়ছে। মাঝখানে ক্লান্ত হয়ে কিছুক্ষণ শুয়েছিল। ভেবে রেখেছিল রেস্ট নিয়ে আবার পড়া শুরু করবে। রেস্ট নিতে নিতে ঘুম এসে গেছে। আমি ডাকলাম, এই জহির, এই। জহির স্প্রিংয়ের পুতুলের মতো উঠে বসল। কিছুক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রোবট টাইপ গলায় বলল, হিমু ভাইজান, কয়টা বাজে? আমি বললাম, 8:30। জহির বলল, তোমার তো 9টার মধ্যে আসার কথা, তুমি 8:30টায় চলে এসেছ। আশ্চর্য তো। আমার 9টার মধ্যে আসার কথা নাকি? হুঁ, আমি তোমাকে কল দিয়েছি 7টা 5 মিনিটে। তখনই বলে দিয়েছি বাই 9 তুমি যেন চলে আসো। মানুষ টাইমের পরে আসে, তুমি চলে এসেছ আগে। কিভাবে কল দিলি? আধাধিক উপায়ে কল দিয়েছি। ব্যাপারটা যে সত্যি সত্যি কাজ করবে বুঝতে পারিনি। আমার খুব অবাক লাগছে। মনে মনে আমাকে ডেকেছিস? হুম। কিভাবে ডেকেছি শোনো। প্রথমে দরজা জানালা বন্ধ করেছি, তারপর বিছানায় শবাসন করে শুয়েছি, হাত পা সোজা করে সরল রেখার মতো শোয়া। চোখ বন্ধ করে এক মনে বলেছি, হিমু ভাইজান, তুমি যেখানেই থাকো রাত 9টার মধ্যে চলে আসো। 50 বারের মতো বলেছি। বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কথা না, আমার ঘুম এসে গেছে। টেলিপ্যাথিক উপায়ে তোমার কাছে মেসেজ চলে গেছে, তুমি চলে এসেছো। হাউ ওয়ান্ডারফুল। টেলিপ্যাথিক ডাকাডাকির বুদ্ধি কি তোর মাথাতেই এসেছে নাকি কেউ দিয়েছে? জহির গলা নিচু করে বলল, একটা মেয়ের কাছে থেকে বুদ্ধি পেয়েছি।
এই মেয়েটার বাসায় কোনো